নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার তো খুশির কোনো ঠিকানা নেই, সেটা তোমরা আগের দিনের ভিডিও দেখে সবাই বুঝতেই পেরেছো। এই সময়টার জন্য আমাদের প্রত্যেক গ্রামবাসী আমরা সবাই অপেক্ষা করে থাকি সারা বছর পর এই একটা দিন আসে, যেই দিনেতে সবাই ভীষণ মজা করে, হই হুল্লোড় করে, মানে সেই কী বলবো, চাতক পাখির মতো তাকিয়ে থাকি আমরা সবাই। তবে এই বছর আমার বোন এসেছে, জানো তো, আমার বোন ভাই দুজনেই এসেছে, কিন্তু আমার ভাই এবং বোন এরা আমার বিয়ের পর থেকে এই প্রথমবার এই পুজো দেখছে, প্রথমবার এই ঘরতলা দেখছে। তাই ওদের কাছে ব্যাপারটা খুবই নতুন, কারণ এই যে ব্যাপারটা ঘটছে, ঘরতলা নিয়ে এত হই হট্টগোল, নাচানাচি, এত মজা, এত আনন্দ, আমাদের মঙ্গলপুরে কিন্তু আমার বাবার বাড়িতে কিন্তু এই রকম ব্যাপারটা ঠিক হয় না। তো সেই জন্য ওদের কাছে ব্যাপারটা খুবই নতুন। কিন্তু বিয়ের পর থেকে যেহেতু আমি প্রত্যেক বছর এই সমস্ত কিছু সাক্ষী থাকি, তাই আমার কাছে ব্যাপারটা নতুন না। তাই ওরা যখন সব কিছু আর কি জিজ্ঞাসা করছে আর করছে, তখন ওদের সাথে আমি নিজেকে খুব রিলেট করতে পারছিলাম, ঠিক কয়েক বছর আগের সুমনার সাথে। ঠিক আমিও এইরকম অদ্ভুত কিছু জিনিস দেখে আমারও মনে হাজারো প্রশ্ন আসতো, ঠিক আমার বোনের মতনই। এই যে দেখো, এই আমাদের যে মন্দিরটা রয়েছে না, এই মন্দির থেকে ওই যে পিছনের পুকুরটা, তো এই পুকুরের ডিস্টেন্স খুব বেশি না, ওই হাতে গোনা, তুমি কপা আসছো সেই কপাটাও তুমি গুনতে পারবে, জাস্ট কয়েক মিটার, কয়েকশো মিটার নয়, কিন্তু জাস্ট কয়েক মিটার। এই এতটুকু রাস্তা আসতে আমাদের কিন্তু সময় লাগে প্রায় 1.5 থেকে 1 ঘন্টা, তো লাগেই, 1 ঘন্টা থেকেও 1.5 ঘন্টা সময় লাগে। বুঝতে পারছো, সবাই নাচানাচি করে। সামনে ছিল তোমার ওই কি বলে ওইগুলোকে, একটা বাজনার দল ছিল, চচ্চড়ি বাজনা আমাদের এখানেতে বলে, এর একটা হয়তো অন্য নামও থাকতে পারে, কিন্তু আমাদের অতটা জানা নেই। আর তার সাথে ছিল ঢাকের বাজনা, কিন্তু ওই বাজনার থেকে ঢাকের বাজনাটা এত সুন্দর বাজিয়েছে, সবারই মন কেড়ে নিয়েছে। ওই যে দেখো দূরে অশ্মিরানী দাঁড়িয়ে রয়েছে, তো ওখান থেকে ও দেখছিল ওই রকম বাজনা, এবং তার সাথে ঢাকিদের দল, আর তার সাথে ছিল মাদলের দলও। সবাই পিছনেতে নাম সংকীর্তন করতে করতেও কিন্তু আসছিল। এখানে আমাদের সমস্ত কাকা শ্বশুরা, জেঠ শ্বশুরা সবাই মিলেছিলেন। জানো তো, এই পরিবারে বিয়ে হওয়ায় দুটো কারণের জন্য আমি নিজেকে খুব লাকি মনে করি, খুবই লাকি মনে করি। একটা কারণ হলো তোমাদের দাদা ভাই, যার কোনো তুলনা হয় না। মানুষের মধ্যে ভালো খারাপ দুটোই থেকে থাকে, তার মধ্যেও আছে, কিন্তু তার মধ্যে খারাপটাকে যদি সরিয়ে রাখি, ভালোটাই বেশি। এবং তার দ্বিতীয় কারণ হলো এই যে আমাদের মা, এই মা কিন্তু আমাদের পরিবারের মণ্ডল পরিবারের 12 বাড়ি হিসাবে পুজো হলেও কিছু কিছু নিয়ম রীতি যা সমস্ত কিছু থাকে, সেগুলো কিন্তু আমাদের পরিবারই ফলো করে, সেগুলো আমাদের পরিবারই মেনে চলে। আমাদের বাড়ির মা, আমাদের মা বলা চলে। এই দুটো কারণের জন্য নিজেকে আমি এত নিজেকে লাকি মনে করি যে কি বলবো, যে আমাদের বাড়ির মা আর আমি সেই বাড়ির, সেই পরিবারের একজন অংশ, খুবই ক্ষুদ্র, খুবই ছোট অংশ, কিন্তু তা হলো এই পরিবারের অংশ তো বটে, মায়ের এত কাছের তো বটে। তো সেই আর কি, তো নিজেকে এত ভালো লাগে যে আমি কি বলবো। তোমাদেরকে সাথে আমি ছোট্ট ছোট্ট ক্লিপ আমি দিলেও, কিন্তু এই সময় প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় লেগেছিল এই এতটুকু পথ আসতে। সবাই নাচ গান হই হুল্লোড় মাতামাতি কত কিছুই না করে, যে যেখানে থাকে এই দিনেতে তারা ছুটি নেবেই নেবে। তোমাদের দাদা ভাইয়ের এই বছর ছুটিও পাচ্ছিল না, ওর মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপরে যখন ও ছুটি পায়, তার তো খুশির কোনো সীমা নেই। আর আমার বাবার বাড়িতে জানো তো, সব পূজা ধুমধাম করে হলেও কালী পুজোটাও ধুমধাম করে হয়, কিন্তু আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, বা ছোটোবেলা থেকে এই কালী পুজোকে নিয়ে অতটা আমাদের মধ্যে আনন্দ বা কোনো কিছু কাজ করেনি। কিন্তু বিয়ের পর আমাদের বাড়ির মায়ের পুজো হয়, আর এই এত ধুমধাম করে এত কিছু করে হয়, সেটা আমি বিয়ের পর প্রথম পেলাম, যেটা বিয়ের আগে কখনো হয়ে ওঠেনি। সেই জন্য একদিক থেকে আমি আরও লাকি। তার কারণ, যদি এখানে দুর্গাপুজো হতো, আমার শ্বশুরবাড়িতে দুর্গাপুজো কিন্তু হয় না, যদি দুর্গাপুজো হতো তাহলে আমি আমার বাবার বাড়ি যেতে পারতাম না। আবার আমার বাবার বাড়িতে কালী পুজো সেরকমভাবে আমি পাইনি, কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে কালী পুজোকে ভীষণ রকমভাবে পাই, খুব ভালোভাবে পাই। এত আত্মীয় স্বজন, হই হুল্লোড় সব কিছু, দুর্গাপুজোর মতনই। তো সেই দিক থেকে আমি আরও লাকি।
এত মানুষের ভিড়ে তোমাদের দাদাভাইকে আর খুঁজে পাইনি। বহু মানুষ, বহু ভক্তের সমাগম হয়, বহু দূর দূর জায়গা থেকে আমাদের এই পুজোতে আসে, মায়ের টানে আসে। আগের দিনের ভিডিওতে তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করেছিলে আমাদের এখানে মায়ের যিনি পুরোহিত, যিনি মায়ের পুজো করেন, তিনি তার মামা হন। শুনে খুবই ভালো লাগলো, কারণ এই মায়ের সাথে বা এই মায়ের পুজোর সাথে আমিও যেন কোথাও একটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। এই ঘট উঠতে এত বেশি সময় লাগে, আমি তো দাঁড়িয়েই ছিলাম, কিন্তু তোমাদের যে এই যে অশ্মিরানির মাসু, সে কিন্তু বারবার গিয়ে একবার করে বসছিল, আবার একবার করে উঠে এসে দেখছিল। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা হলো আমাদের আদিবাড়ি, মানে আদিবাড়ি মানে হলো আমাদের শ্বশুরমশাই এরা সবাই উঠে এসে অন্য জায়গায় বাড়ি করেছে, মানে আমার সেজো কাকা শ্বশুর, ছোটো কাকা শ্বশুর, আমরা উঠে এসে বাড়ি করেছি। কিন্তু আগে অশ্মির বাবার ছোটোবেলাটা যেখানে কেটেছে সেটা হচ্ছে এখানে, এই বাড়িতে। তো সেখানেতেই আর কি আমার জেঠ শ্বশুররা এখন থাকে, বড় জেঠ শ্বশুররা। তো ওনাদেরই বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রত্যেক বছর বিয়ে হওয়ার পর থেকেই এই ঘটনাটা দেখি। আর এই যে ঘাটটা তোমরা দেখলে, ওই যেখানে সবাই বসেছিল ওই ঘাটটাতেই কিন্তু ঘরটা উঠলো। ঘরটা উঠে যাওয়ার পর আমি এখন নিয়ে গেলাম মায়ের পুজো দিতে। এত ভিড়, এত ভিড়, এই এত ভিড় ঠেলে এত ভারী একটা ধামা, মানে এই ডালা মাথায় করে নিয়ে গিয়ে পুজো দেওয়া বিশাল একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কিন্তু এই পুজো দিতে কিন্তু আমার ভীষণ ভীষণ রকমভাবে ভালো লাগে। এই পুজো দেখে অনেকের মনেই একটা প্রশ্ন আসতে পারে, দিদি সব কিছু দেখালো কিন্তু মায়ের দর্শন তো করালো না। আসলে যারা আমার পুরনো বন্ধু, যারা আমাকে অনেক দিন ধরে চেনো, তারা তো জানোই সবটা। কিন্তু যারা জানো না, যারা নতুন, তাদের জন্য একটা কথা বলি, আমাদের এখানের মা খুবই জাগ্রত। মায়ের কোনো ছবি বা ভিডিও কোনো কিছুই তোলা এখানে বারণ, মায়ের ছবি তুলতে নেই। তাই সব পুজোয় যেমন অনেক নিয়ম রীতি বিধি নিষেধ সব কিছু আছে, আমাদের মায়েরও অনেক কিছু বিধি নিষেধ আছে যেগুলো আমার মনে হয় মেনে চলা উচিত। তাই মায়ের দর্শন আমি তোমাদেরকে করাতে পারি। তোমাদের জন্য আমি একটা মায়ের ফটো, মানে পুজোর আগে যখন মা তৈরি হচ্ছিল তখনকার একটা ফটো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। বললাম যে আমি পুজো দিতে যাচ্ছি, তারপর যখন পুজো দিয়ে আসবো আমার একটা ছোট করে ভিডিও করে দিস। তো আমি পুজো টুজো দিয়ে ভিড় ঠেলে যখন বেরিয়ে আসছি, ওর কোনো পাত্তাই নাই। আমি পুজো দিয়ে চলে এসেছি, তারপর দেখছি উনি ভিড় ঠেলে উনিও বেরিয়ে আসছেন। আমার দিদি বলেছে যখন আমি বলে দিচ্ছি একটু সরি, আমার দিদি বলেছে যখন আমি নামবো তখন একটা ভিডিও করো। আমার দিদি আমার আগে নেমে, যখন আমি নামছি নেমে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে বোন আমার, একটা দায়িত্ব দিয়েছি সেটাও হয় না। একটা কথা বলবে, বলুন। আর একটা কথা বলবো, বলুন। আমার আজকে খুব শাড়ি পরার ইচ্ছা ছিল, কিন্তু এখানে এসে মনে হচ্ছে শাড়িটা পরলে ভালো হতো, কিন্তু আমার দিদি দেয়নি আমাকে। তুই একবার বলেছিস? হ্যাঁ, ঢপ দিচ্ছিস। একটিবারের জন্য বলেনি কিন্তু আমাকে। এই যে এরোপ্লেন কিনে ঘুরে বেড়াচ্ছে, এরোপ্লেন। হ্যাঁ আমি খেয়ে এখন আসবে, আমি আমাকে নিয়ে আসবি। এই যে যাচ্ছে অশ্মি, প্লেন কিনেছে, এরপর প্লেনে করে। দিদি যা, একটু আগে যা। দাঁড়া রে বাবা, দাঁড়া রে বাবা, একদিন প্লেনে ওঠাবে, একদিন প্লেনে করে মা বাবাকে নিয়ে যাবে। ও অমনি বদমাইশি করছে। দেখ 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 দেখ। যাদের পুজোটা হয়ে গেছে সামনেটা খালি করো, ওইটা ভিড় করো না। যারা এখনো পর্যন্ত পুজো দিচ্ছে পুজো দিয়ে যাও, ভিড় করবে না। আবার যেতে বলছে। এরোপ্লেন হাতে নিয়ে হেঁটে হেঁটে বাড়ি। হ্যাঁ, এয়ার হোস্টেস নে। এই প্লেনের কিন্তু কোনো গ্যারান্টি নেই। নিজের হাতে রেখে গুড মর্নিং,
এখন গুড মর্নিং 9:30 বেজে গেছে। আর আমরা কালকে রাত্রে শুয়েছি আর উঠে গেছি ওই কটা বাজবে তখন 6টা 6:30। তো তখন থেকে চলছে দিনে মনে হয় মানে আমি সকাল 6টা থেকে এই এখন বাজছে ঘড়িতে 9:30। তো এই পর্যন্ত মনে হয় 50 বার চা করে ফেলেছি অলরেডি। এখনও চা করতে হবে কারণ কিছু মানুষ এখনও চা খায়নি। জল খাবার এবার বসাবো, বাড়ির এত কাজ ভাই, মানে কত রাতে শুয়েছি, তারপর আবার এডিটিং করেছি, সকালবেলা ভিডিও আপলোড করলাম তোমাদের সাথে, তারপরে আবার এত কাজ চলছে। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে, আশা করি খুব ভালো লাগবে। এখন যাচ্ছি রান্নাঘরে, অস্মিকে খাইয়ে দিয়েছি, অস্মিও কাল রাত 2টা শুয়েছে, তারপরে আবার শরীর ভোরবেলা উঠেছে, মানে ভাবো। তো ওকে একটুখানি মিষ্টি জল মুড়ি খাইয়ে দিয়েছি কারণ তখনও জলখাবার মানে করার মতো সময় আমি পাইনি, এতক্ষণে সব কিছু হলো। চলো এবার গিয়ে রান্নাঘরে জলখাবার বানাই সবার জন্য। বোনকে আজকে আমি কাজে লাগিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেছে, ব্রাশ করেছে, 1 কাপ চা খেয়েছে, তারপরে বলেছি সোজা গিয়ে কাজে বস। কি কাজ জানো তো? আলু কাটা। ঘুগনি হবে সেটা আমি আগের দিন রাত থেকেই জানি, কারণ ওই যে মটর কলাই সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সেই জন্য কিন্তু মটর কলাই আলু তো সিদ্ধ করতে হবে, নাহলে তো ঘুগনিটা আমি বানাতে পারবো না। সেই জন্য সকাল সকাল আমার বোনকে আমি কাজে লাগিয়ে দিয়েছিলাম। ও সব কিছু রেডি করে দিয়েছে, মানে আলু কেটে দিয়েছে, পেঁয়াজ কেটে দিয়েছে, আদা রসুন এই সমস্ত কিছু ছাড়িয়ে দিয়েছে, মানে আমি শুধু জাস্ট বেটেছি আর রান্না করতে বসিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আজকে অন্য দিনের তুলনায় কিন্তু ঘুগনি সেরকম একদম সাদা মাটা অল্প তেল মশলা ওইসব দিয়ে কিন্তু আমি করিনি, একদম রসিয়ে কষিয়ে, মানে কি বলবো, মানে দেখলেই জিভে জল চলে আসবে। মানে তোমাদের অনেকেই আমার রান্না পছন্দ করো না, এটা আবার কি রান্না করো অনেকেই বলে বসো, এই রান্না কেউ খেতে পারে, এই ওই হ্যানা ত্যানা অনেক কিছু আমি কমেন্ট পাই। আমি জানি অনেকের মানে রুচি আলাদা, টেস্ট আলাদা, সেরকম কোনো ব্যাপার না, এরকম কমেন্ট আসতেই পারে, করতেই পারো, কিন্তু এইটা দেখে তোমাদের আর কোনো কিছু মনে হবে না। ওইদিকে তোমাদের দাদা ভাই আমার বোন কেটেই যাচ্ছে, মানে বোন তো সেই সকাল থেকে বসেছে, আমার শাশুড়ি মাও কিন্তু আজকে সবজি কাটাতে অনেক হেল্প করেছে। তোমাদের দাদা ভাইও আবার মাঝখানে মানে শেষের দিকে গিয়ে জয়েন দিয়েছিল আর কি ওদের সাথে। আর এদিকে কিন্তু আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। আজকে একদম লঙ্কা বাটা দিয়ে, মানে যেভাবে অথেন্টিক ওয়েতে ঘুগনি বানায় সেই রকমভাবেই বানিয়েছি, মানে ওই শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, আদা রসুন সমস্ত মশলা, কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে যেভাবে জমিয়ে কষিয়ে মাংস রান্নার মতো করে বানায় সেইভাবে বানিয়েছিলাম। আর টেস্ট আর গরম মশলাও দিয়েছিলাম, কিন্তু এতে টেস্ট এত সুন্দর হয়েছিল, তোমাদের দাদাভাই কিন্তু প্রশংসা করে থাকতে পারেনি, প্রশংসা না করে থাকতে পারেনি। মানে তোমাদের দাদাভাই সবসময়তেই একটাই কথাই বলছিল, যতবারই বানিয়েছি ঘুগনি, আজকেও বানিয়েছিলাম এবং এরপরও আর একদিন বানিয়েছিলাম। তো তোমাদের দাদাভাই তখন বলেছিল তুমি ঘুগনি রান্নাটা খুব সুন্দর করছো কিন্তু। আর তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া মানে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, কারণ তোমাদের দাদাভাই এত খুঁতে মানুষ, মানে আমি কি বলবো, মিস্টার পারফেকশনিস্ট নামটা আমি এই জন্যই দিই। মানে ওর সব কিছু পারফেক্ট হওয়া চাই, মানে একটু এদিক থেকে ওদিক হওয়া চলবে না, মানে ওর সেটা পছন্দ হয় না, সেই জন্যই ও সব কাজ নিজে করতে চায়। তো তার কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া মানে বুঝতে পারছো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মানে খুব সুন্দর করে, মানে মনের মতো করে অনেকদিন পর রান্না করলাম, মানে হেলথটাকে একদম পুরো সরিয়ে দিয়েছিলাম যে এই কয়েকদিনের জন্য হেলথ এখন দূরে থাক, টেস্টটাই এখন মেন কথা, সবাই বাড়িতে রয়েছে। আর ঘুগনিটা আমি বাড়িতে বানিয়েছিলাম, আর তাছাড়া বাড়িতে তো রসগোল্লা, সীতাভোগ, শসা, লঙ্কা, পেঁয়াজ এই সমস্ত তো মানে সাইডে তো ছিলই, কিন্তু মেনলি জলখাবারে আমি ঘুগনিটাই বসিয়েছিলাম। আর যেহেতু বোন আর কি সকালবেলাতেই আমাকে আলু টালু এই সমস্ত কিছু কেটে রেডি করতে দিয়েছিল, তো সেই জন্য ফাঁকে ওদিকে আমি কুকারে সিটিও বসিয়ে দিয়েছিলাম। তবে তোমাদের পরিমাণ দেখে হয়তো একটুখানি ক্যামেরাতে বুঝতে অসুবিধা হলো, 5 লিটারের একটা কুকারেতে আমি সব কিছু সিদ্ধ করতে বসিয়েছিলাম, মানে বুঝতে পারছো কতটা পরিমাণ ঘুগনি এখানেতে ছিল। মানে কড়াইতে তোমাদের দেখে একটু কম মনে হতে পারে, কিন্তু এই কড়াইটা কিন্তু আমাদের বাড়ির সবথেকে বড় কড়াই, মানে যে কটা কড়াই বার করেছিল আমার শাশুড়ি মা, তো সেই কটা কড়াইয়ের মধ্যে সবথেকে বড় কড়াই ছিল এটা। প্রথমে তো তোমাদের দাদাভাই আমাকে বলেছিল, বা আমার শাশুড়িমাও আমাকে বলছিলেন যে আমাদের একটা আলাদা ওভেন কেনা আছে, যেখানে অনেক লোকজন হলে আর কি সেই গ্যাস ওভেন একসাথে আর কি বার করে বাইরে রান্না করা হয়। তো ভেবেছিলাম হয়তো সেটাতে করতে হবে, এই গ্যাসে কি হবে না, অনেকটাই দেরি হবে। কিন্তু পরে দেখলাম যে আবার সেই গ্যাস বার করা, ওভেন বার করা, জয়েন করা, আর একই তো এত দেরি হয়েছে, টাইমের একটা ব্যাপার আছে, সবাইকে টাইমে খেতে দেওয়া, বাড়িতে আত্মীয় স্বজন রয়েছে। তো সেই নিয়ে আমি বললাম যে ছাড়ো, এতেই হয়ে যাবে, আর অত কিছু করতে হবে না। আর যেহেতু আর কি আসল জিনিসটা আমার হয়ে গেছে, সেটা হচ্ছে সিদ্ধ, আর এত ভারী, মানে আমি কি বলবো, এই কয়েকটা দিন আমি বাহুবলী হয়ে গেছিলাম, এত ভারী কড়াই,
এত এত ভারী ভারী কুকার নিয়ে আমি কাজকর্ম করছিলাম। তবে সত্যি কথা একটা কি, একদিনের জন্য কিন্তু আমি ভাতের হাঁড়ি থেকে ফ্যান ঝরাতে পারিনি। মানে ভাত আমি বসাচ্ছিলাম রোজই, চাল টাল আমার শাশুড়ি মাকে দেখিয়ে কতটা কি লাগবে না লাগবে, কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু ভাতের ফ্যান ঝরিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই। মানে এই দুঃসাহসটা আমি করতে পারিনি, কারণ অত বড় হাঁড়ি, ওই অত বড় হাঁড়ি থেকে ফ্যান ঝরানো, যদি বাই চান্স এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে তো আমি শেষ। তো সেই জন্য ওই অত বড় দুঃসাহসিক কাজটা আমি করিনি, সেটা তোমাদের দাদাভাই করেছিল। ঘুগনিতে ঝাল দেওয়া দেখে তোমাদের মনে হতে পারে অশ্মি রানী কি এই ঘুগনি খায়নি? না, এই অশ্মি রানী এই ঘুগনি কিন্তু খায়নি। মানে ওকে আলাদা করে মিষ্টি দিয়ে বা অন্য কিছু দিয়ে আমি ওকে, মানে ওর মাসু আর কি ওকে খাইয়ে দিয়েছিল। যে কটা দিন আমার বোন ছিল বাড়িতে সেই কটা দিন অশ্মির পুরো দায়িত্ব ওর মাসু নিয়েছিল। কারোর বাড়িতে যদি কাজের মেয়ের দরকার হয় নিয়ে যেতে পারেন। হ্যাঁ, সমানে বাসন ধুয়ে যাচ্ছে, কাটা হয়ে গেছে, সমানে বাসন ধুয়ে যাচ্ছে একটার পর একটা। বলছে এর থেকে আমার ডিউটি করা ভালো। শ্বশুরবাড়ি করা খুব কষ্ট, হবে না? আমি কাজ করেও দেখেছি, কষ্ট। কখন থেকে বলছি মাজতে হবে না, দিয়ে বলছে এর থেকে আমার ডিউটি করা ভালো, শ্বশুরবাড়ি করা কষ্ট। বলছি ছেড়ে দে। সবার জলখাবার খাওয়া হয়ে গেছে, তারপরে যখন আমি রান্না করতে ব্যস্ত, আসলে জানো তো আমি পুজোর আগে ভেবেছিলাম, যখন বাড়ি ধর গোছাচ্ছিলাম তখন আমি ভেবেছিলাম যে প্রত্যেকদিন সকালবেলা উঠেই যখন আমি কাপড় ছাড়ি, মানে বাসি কাপড় ছেড়ে একটা কাঁচা কাপড় পরি, মানে নাইটি যাই হোক পরি, তখন ভেবেছিলাম কি যে প্রথম সকালবেলাতেই আমি একদম একটা সুন্দর শাড়ি পরে রেডি হয়ে যাব, তারপর বাড়ির কাজকর্ম করব। কিন্তু বিশ্বাস করো আর সেটাও হয়ে ওঠেনি, কারণ এত কাজের প্রেশারের মধ্যে শাড়ি পরা, নিজে রেডি হওয়া, একটা বাচ্চাকে খাওয়ানো, যদিও আমার বোন এসে খাওয়াচ্ছিল কিন্তু মাঝে মাঝে দুষ্টুমিও করছিল, মাঝে মাঝে হয়তো একবার দুবার গিয়ে আমাকে দাঁড়াতেও হচ্ছিলো ওকে ভয় দেখানোর জন্য, তো সেই জন্য আর করতে পারিনি। অশ্মিকে এখন আমি রেডি করছি কেন জানো? হঠাৎ করে অশ্মির পিপি, ছোট পিপি, ওর নন্দিনী পিপি এসে বলে লক্ষ্মী আনতে যাবে। এই যে তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে এই পরিবারের অংশ হতে পারে আমি যেমন লাকি, মানে এই কিছু কিছু নিয়ম আছে যেগুলো শুধুমাত্র আমাদের পরিবারের সাথেই হয়, মানে আমাদের মণ্ডল পরিবারের সাথে হয়। সেটা হলো যেমন হচ্ছে লক্ষ্মী আসা, মানে কালী পুজোর পরের দিনে আমাদের বাড়িতে বাড়িতে এরকম লক্ষ্মী আসে, সেই লক্ষ্মীকে আনতে যেতে হবে। তার জন্য মেয়েকে আমি রেডি করে দিলাম। এই যে ড্রেসটা অশ্মি এটা প্রথমবার পরলো, ওকে জানিও তো ওকে কীরকম লাগছে। ওপরে একটা ফুল হাতার টপ, যদিও ড্রেসটা একটু বড় হয়েছে, আমি ইচ্ছা করেই বড় করে নিয়েছি, কারণ অশ্মির এত সুন্দর সুন্দর সমস্ত ড্রেস সব ছোট হয়ে যাচ্ছে, সব ছোট হয়ে যাচ্ছে, সেই জন্য ইচ্ছা করে একটু বড় নিয়েছি যাতে 3-4 মাস অন্তত পরতে পারে। আর যেহেতু একটু ফুল প্যান্ট আর ফুল স্লিভ দিয়ে একটা ড্রেস রয়েছে, সেজন্য শীতকালেও আরামসে পরতে পারবে, সেই জন্যই আর কি নেওয়া। এই যে দৌড়, ওর সমস্ত পিপিরা মিলে এখন যাবে লক্ষ্মী আনতে। কই অশ্মি কই? কালী পুজোর পরের দিন যে এইরকমভাবে বাড়িতে বাড়িতে লক্ষ্মী আসে, সেটাও কিন্তু বিয়ের পর আমার প্রথম দেখা। কি ভালোই না লাগে, কত কিছু নতুন নতুন নিয়ম আমি শিখেছি এই বাড়িতে এসে, কত কিছু যেগুলো আমার ভীষণ ভীষণ রকমভাবে ভালো লাগে। আমাদের বাড়ির পর এরপরে লক্ষ্মী যাবে সেজো কাকুদের বাড়ি, মানে আমার সেজো কাকা শ্বশুরদের বাড়ি। আমার শ্বশুরমশাইরা 5 ভাই, তো সবার বাড়িতে আর কি এইরকম আমাদের এই যিনি আর কি লক্ষ্মী নিয়ে আছেন উনি আমার সব থেকে ছোটো দেওর, তো সেই দেওর আর কি আমাদের 5 বাড়িতেই ঘুরবে লক্ষ্মী নিয়ে। আর এরপরে এসেছে
মানে প্রসাদ দিতে। ওই যে সারা রাত ধরে প্রহরে প্রহরে পুজো হয়েছে, বাড়ি থেকে তো পুজো দেওয়া হয়েছিল, কিন্তু সবাই তো আর মানে হয়তো প্রসাদ নেয় কেউ, আবার প্রসাদ হয়তো কেউ নেয় না, কারণ যারা উপোস থাকে বা পুজো দেখে তারা হয়তো থাকে, কিন্তু বেশিরভাগ লোকজন তো আর সারা রাত ধরে পুজো দেখে না। যেমন আমি এখনও একবারও দেখিনি সারা রাত ধরে পুজো, কারণ অষ্টমী আছে, এখন তো আমার দেখার কোনো প্রশ্নই ওঠে না। তো সেই জন্য আমি দেখেছি প্রত্যেক বছরই বিয়ের পর থেকে যে এইরকম বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে আসে সকালবেলা হলেই, এবং বাড়িতে বাড়িতে প্রত্যেকদিন মানে কালী পুজোর পরের দিনে হোমের ফোঁটা পড়াতে আসে ব্রাহ্মণ। আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে আসবে, মানে আমাদের পরিবারের আর কি, সবার বাড়িতে বাড়িতে, পুরো গ্রামের বাড়িতে বাড়িতে না, শুধু আমাদের পরিবারের বাড়িতে বাড়িতে তো হোমের ফোঁটা দিতে আসে। মানে এগুলো যে কী ভালো লাগে, যেটা আমি আমার বিয়ের আগে কখনোই পাইনি, কিন্তু এখানেতে এই মা কালীর এই আরাধনা করতে পেরে বা এই পরিবারের অংশ হতে পারে আমার এত ভালো লাগে এই নিয়মগুলো দেখে, যেগুলো আমি কি বলবো। তবে প্রত্যেক বছর কাটা ফল দিয়ে যায়, কিন্তু এই বছর গোটা ফল দিয়ে গেছে। কাটা ফলগুলো কি বলতো, আগের দিন থেকে তো কাটা, অনেক সময় ভালো কিছুটা ভালো থাকলেও কিছুটা নষ্ট হয়ে যায়, মায়ের প্রসাদ নষ্ট হয়ে গেলেও সে অমৃত, কিন্তু তা হলো, কিন্তু এই বছর দেখলাম গোটা ফল দিয়েছে, মানে নষ্ট হওয়ার কোনো বালাই নেই। এই বছরের এই নিয়মটা দেখে সত্যি খুব ভালো লাগলো।